হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা একটু খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী, এই দুজন সুপারস্টার কেন তাদের কন্টেম্পোরারি অন্যান্য সুপারস্টারের থেকে আলাদা, কেন যে দাদা সাহেব ফালকে এই দুজনকে দেয়া হয়েছে তাদের রেসপেক্টিভ ইয়ার্সে, কেন তারা সত্যি এই অ্যাওয়ার্ডটা, যে ভারতীয় সিনেমার সবথেকে বড় অ্যাওয়ার্ড, এটা তারা ডিজার্ভ করে, এই নিয়ে একটা আলোচনা করব। দেখুন, আমি নিজে ধর্মেন্দ্র, জিতেন্দ্র, রাজেশ খান্না, স্পেশালি ধরমপাজির আমি খুব বড় ফ্যান। তার কমিক টাইমিং, তার অ্যাকশন, এসবের অনেক বড় ফ্যান। এই যে রাজেশ খান্না, দ্য ফার্স্ট সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা, জিতেন্দ্র, এরকম বহু সুপারস্টার আছে। বা যদি আমি মিঠুন চক্রবর্তীর কন্টেম্পোরারি বলি, লাইক সঞ্জয় দত্ত, অনিল কাপুর, এরকম আরও অনেক সুপারস্টাররা আছে, ঋষি কাপুর। কিন্তু তা সত্ত্বেও কেন মিঠুন চক্রবর্তী বা অমিতাভ বচ্চন তাদের কন্টেম্পোরারি স্টারদের থেকে অনেকটা এগিয়ে? কোন জায়গায় তারা আলাদা? ঠিক আছে, কোন জিনিসটা তাদের আলাদা করছে অন্যান্যদের থেকে? ঠিক আছে, এই নিয়ে আজকে এটা আলোচনা, আজকে ভিডিওটা হবে। তো আপনারা অনেকে আমার সঙ্গে দ্বিমত হতে পারেন, তো অবশ্যই সেটা ভালোভাবে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখুন, আমি এখানে কাউকে ছোটো করবো না, কারণ এই সমস্ত লিজেন্ড যাদের নাম বললাম, এদের ছোটো করার মতো অকাত বা যোগ্যতা আমার নেই। ঠিক আছে, আমরা যে সেদের নিয়ে এনাদের নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, এবার হয়তো আমার কিছু মনে হবে, আপনার কিছু মনে হবে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু ভালোভাবে আমাকে জানাতে পারে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আমরা ফার্স্টে দেখব কিভাবে এই দুজন স্টার তাদের রেসপেক্টিভ টাইমসে সিনেমা জগতে এন্ট্রি করে। যদি আমরা দেখি, অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী দুজনেরই সিনেমা জগতে এন্ট্রিটা কিন্তু প্রায় সিমিলার। অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী দুজনেই কিন্তু খুবই নাম করা পপুলার ডিরেক্টরদের হাত ধরে কিন্তু বলিউডে এন্ট্রি করেছিলেন। অমিতাভ বচ্চন এন্ট্রি করেছিলেন খাজা আব্বাস আহমেদের সাত হিন্দুস্তানি দিয়ে, যে সিনেমাটা অন্যতম একটা কাল্ট ক্লাসিক সিনেমা। যখন সিনেমাটা রিলিজ হয়, সিনেমাটা লিরিক্সের দিক থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং অত্যন্ত বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয় এবং সিনেমাটা বেশ ভালো মানে ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল সেই সময় দাঁড়িয়ে। পরতে গেলে সিনেমাটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা হয়েছে। তেমনি মিঠুন চক্রবর্তীর আমরা যদি দেখি, মিঠুন চক্রবর্তী কিন্তু মৃণাল সেনের, বিখ্যাত ডিরেক্টর মৃণাল সেনের মৃগয়া সিনেমা দিয়ে কিন্তু সিনেমা জগতে এন্ট্রি করেন। এবং এই সিনেমার জন্য এখনও রেকর্ড এটা, যে মিঠুন চক্রবর্তী একমাত্র সুপারস্টার যিনি, বা একমাত্র স্টার যিনি তার প্রথম সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, তো দুজনেরই কিন্তু ইন্ডাস্ট্রিতে এন্ট্রিটা কিন্তু গ্র্যান্ড লেভেলের হয়েছিল। এবং এই দুজনেরই যদি আমরা দেখি, দুজনেরই কিন্তু কাউরই সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড ছিল না কাউর। ঠিক আছে, যদিও অমিতাভ বচ্চনের ব্যাকগ্রাউন্ড মিঠুন চক্রবর্তী থেকে একদম আলাদা ছিল। হি কাম ফ্রম আ রিচ ব্যাকগ্রাউন্ড। তার বাবা হরিবংশ নারায়ণ বচ্চন একজন খুব বড় লেখক ছিল ওই টাইমের, এবং তৎকালীন গান্ধী পরিবারের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু মিঠুন চক্রবর্তী একদমই মিডল ক্লাস ফ্যামিলি থেকে গেছিলো। বাট দুজনের ক্ষেত্রে এই জিনিসটা যেটা সেম, যে দুজনেই কিন্তু নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসছিল। এবার তারপরে যদি তাদের আপনি কেরিয়ারটা দেখেন, অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী দুজনেই এত ভালো ভালো দুটো সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার পরেও কিন্তু তাদের দুজনকেই সেম স্ট্রাগল করতে হয়েছে। অমিতাভ বচ্চনকে 1973 জঞ্জিরের আগে পর্যন্ত, আর মিঠুন চক্রবর্তীকে 1982 ডিসকো ড্যান্সের আগে পর্যন্ত স্ট্রাগল করতে হয়েছে। অমিতাভ বচ্চন ডেবিউ করে 1969-এ এবং মিঠুন চক্রবর্তী ডেবিউট করে 1976-এ। এই মাঝখানে মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে 6টা বছর এবং অমিতাভ বচ্চনের ক্ষেত্রে 4টে বছর কিন্তু তাদের স্ট্রাগল করতে হয়েছে। এই সময় তারা অনেক সিনেমা করেছে। অমিতাভ বচ্চন ভুবন সোম করেছে, আনন্দ করেছে, বোম্বে টু গোয়া করেছে, এরকম অনেক সিনেমা করেছে। মিঠুন চক্রবর্তী সুরক্ষা করেছে, হামপাস করেছে, ট্যাক্সি চোর, ওয়ারদাত, শৌখিনের মতো প্রচুর সিনেমা করেছে। কিন্তু সিনেমা নিয়ে মানে একটা প্রপার সিনেমা, যেখান দিয়ে তাদের মানে প্রপার একটা ব্রেক ইন্ডাস্ট্রিতে, যে হ্যাঁ এ এখন হচ্ছে নাম হয়ে গেছে, মানে একে দেখলেই এখন হলে লোক আসবে, একে দেখলে ডিস্ট্রিবিউটরদের লাইন পড়ে যাবে, এই জিনিসটা কিন্তু দুজনেরই আসতে অনেক টাইম লেগেছে। তো এই একটা স্ট্রাগল পিরিয়ড এদের কিন্তু দুজনেই দেখেছে। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে স্ট্রাগলটা শুধু যে সিনেমা পাওয়ার জন্য স্ট্রাগল, সেই স্ট্রাগল কিন্তু নয়। দুজনকেই কিন্তু নিজেদের ফিজিক্যালি বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য কিন্তু তাদের সেই সময় ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথা শুনতে হয়েছে। অমিতাভ বচ্চন তার লম্বা হাইট এবং তার ভারী গলার আওয়াজের জন্য বারবার বিভিন্ন বড় বড় ফিল্ম থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন ওই সময় একটা বড় এয়ার ইন্ডিয়ার প্রবলেম রেডিও চ্যানেল ছিল, যেই রেডিও চ্যানেলে অমিতাভ বচ্চন ইন্টারভিউ দিতে গেছিলেন, তাকে তার গলার আওয়াজের জন্য বের করে দেওয়া হয়েছিল। ঠিক সিমিলারলি মিঠুন চক্রবর্তীকে তার গায়ের রং এবং হিন্দি ঠিক করে বলতে না পারার জন্য কিন্তু বহুবার তাকে ফিল্ম থেকে বাদ দেওয়া হয়, অনেক ফিল্ম থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং সিমিলারলি এই সময় ইন্ডাস্ট্রিরও বড় বড় সুপারস্টারেরা এই দুজন স্টারকে, তাদের রেসপেক্টিভ টাইমে যেসব স্টারেরা ছিল তাদের কিন্তু এই অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তীকে সেমভাবে অপমানিত করেছে। রাজেশ খান্না একবার অমিতাভ বচ্চনের স্ত্রী এবং সেই সময় গার্লফ্রেন্ড ছিল জয়া ভাদুরী ম্যামকে বলেছিলেন যে
তুমি যার সাথে প্রেম করছো এ কি কোনোদিন বড় স্টার হতে পারবে? আমার তো মনে হয় না এ কোনোদিন বড় স্টার হতে পারবে, কারণ ওর মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই। এই কথাটা বলেছিল, আপনারা সার্চ করে দেখতে পাবেন। বা রাজকুমার একবার অমিতাভ বচ্চনকে একটা পার্টিতে বলেছিল যে তুমি যে জামাটা স্যুটটা পরে আছো সেই স্যুটের থেকে আমার রুমালের কাপড়েরটার দাম, রুমালটার দাম অনেক বেশি, এই ধরনের কথা। আর মিঠুন চক্রবর্তীগুলো তো আমরা জানেন একজন পপুলার, সে আমার পপুলার সুপারস্টার, আমি নাম নেব না মিঠুন, কারণ মিঠুন দাও তার নাম নেন না, বাট আমরা সবাই জানেন। সে বলেছিল যে ইয়ে কালিয়া আগে হিরো বান গিয়া তো मैं মুভি বানানো ছোড় दूंगा, যদিও তিনি পরে কখনো মুভি তো করা ছাড়েননি। এবং মনমোহন দেশাই একবার বলেছিলেন যে, মনমোহন দেশাইয়ের কাছে মিঠুন চক্রবর্তী যখন কাজ চাইতে গিয়েছিলেন, মনমোহন দেশাই বলেছিলেন যে তুমি আমার থেকে 10 টাকা নাও, তুমি কিছু খাওনি, এটার জন্য আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু তুমি আমার থেকে 10 টাকা নাও এবং তুমি গিয়ে কিছু খাও, বাট আমি তোমাকে সিনেমায় চান্স দিতে পারবো না। বা যশ চোপড়া, সরি, ইয়েস চোপড়া একবার বলেছিলেন মিঠুন চক্রবর্তীকে যে তোমার দ্বারা সিনেমা টিনেমা হবে না, তুমি জুহু বিচে গিয়ে ভেলপুরি বেচো, কারণ তোমার এরকম রঙে তোমাকে কেউ সিনেমায় চান্স দেবে না। কিন্তু পরবর্তীকালে অমিতাভ বা মিঠুন প্রত্যেকে কিন্তু এই যারা যারা তাদের অপমান করেছিল তাদের প্রত্যেককে নিজেদের আসল অকাতটা দেখিয়ে দিয়েছেন। যেমন অমিতাভ বচ্চন যখন পরবর্তীকালে সুপারস্টার হয়ে যান জাঞ্জিরের পরে, তখন তিনি তৎকালীন সুপারস্টার রাজেশ খান্না, যে টানা 15টা হিট সিনেমা দিয়ে ফার্স্ট সুপারস্টার অফ হিন্দি সিনেমা ট্যাগ পেয়েছিল, তার কেরিয়ার একদম শেষ করে দেয়। মানে অমিতাভ বচ্চন এত বড় সুপারস্টার হয়ে গেছিলো এবং এতটা এগিয়ে গেছিলো রাজেশ খান্না থেকে, কি রাজেশ খান্না পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলো। এটা আপনারা গুগল সার্চ করে দেখিয়ে, যে কোনো জায়গায় আপনি যদি সার্চ করেন রাজেশ খান্না অমিতাভ বচ্চনের রাইভালের 70s আর্লি 70s, তো এটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে। ইভেন নামক হারামের মতো সিনেমা যখন অমিতাভ বচ্চন আর রাজেশ খান্না করে, অমিতাভ বচ্চন কিন্তু রাজেশ খান্নাকে পুরোপুরি ওভারশেডও করে দেয়, ঠিক আছে। তেমনি রাজকুমারের সাথেও পরবর্তীকালে অমিতাভ বচ্চন যখন সুপারস্টার হয়ে যায় এত বড়, রাজকুমার কিন্তু তার কাছাকাছি কোথাও পাত্তাই পায়নি। তেমনি মিঠুন চক্রবর্তী কিন্তু যখন জিতেন্দ্রের সাথে কাজ করেন লেট 80s গিয়ে, পেয়ার ঝুঁকতে নেই এবং ডিসকো ড্যান্সারের পরে যখন ইন্ডিয়া এবং ওভারসিজে মিঠুন চক্রবর্তী একদম হিউজ সেন্সেশনে পরিণত হয়েছেন, তখন যখন তিনি জিতেন্দ্রের সঙ্গে কাজ করছেন তখন সেম স্ক্রিন প্রেজেন্স থাকা সত্ত্বেও কিন্তু জিতেন্দ্র কোথাও মিঠুন চক্রবর্তীর জন্য ওভারসেট হয়ে যায়। ইভেন জালের মতো সিনেমাতে মিঠুন চক্রবর্তী মেন লিডে এবং জিতেন্দ্রকে জাস্ট একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়ে দেয়া হয়, ঠিক আছে। এবং যশ চোপড়া, যিনি একসময় মিঠুন চক্রবর্তীকে বলেছিল যে তুমি হিরো হতে পারবে না, তুমি জুহু বিচে গিয়ে ভেলপুরি বেচো, তো সেই যশ জোহার নিজের বিজয় সিনেমার জন্য ফার্স্ট মিঠুন চক্রবর্তীর কাছে গিয়েছিলেন, কিন্তু মিঠুন চক্রবর্তী নিজের ডেটসের প্রবলেমের জন্য সেই সিনেমাটা করতে পারেননি। পরবর্তীকালে যদি বিজয় একটা বড় ফ্লপে পরিণত হয়। এবার আসি যে কোন সিনেমা দিয়ে এরা দুজন ব্রেক পায়, ঠিক আছে। 1973-তে অমিতাভ বচ্চন একটা দীর্ঘ লম্বা 4-5 বছরের একটা পিরিয়ডে ভীষণ স্ট্রাগলের পরে যখন অমিতাভ বচ্চন ফার্স্ট ব্রেক পায়, যেটা দিয়ে তার একটা অ্যাংরি ইয়াংম্যান ইমেজ যেটা বলিউডে হিউজ পপুলার হয়ে যায়, সেই সিনেমাটার নাম ছিল জঞ্জির। তার 1969-এ ডেবিউর পরে 1973-তে ফার্স্ট ব্রেক পায়। তেমনি সিমিলারলি মিঠুন চক্রবর্তী ফার্স্ট 1976-এ মৃগয়া দিয়ে ডেবিউ করার পরে 1982-তে ডিসকো ড্যান্সার সিনেমা দিয়ে ওভারনাইট সেন্সেশন হয়ে যায় ভারতে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং তার পরবর্তীতে যদি আপনি দেখেন, তার পরবর্তীতে কিন্তু এদের দুজনেরই কেরিয়ার কিন্তু সেম গেছে, দুজনকে পিছিয়ে ফিরে দেখতে হয়নি। পুরো 70s দশক এবং আর্লি 80s অমিতাভ কিন্তু রাজ করেছে ইন্ডাস্ট্রিতে। সব থেকে বেশি বাম্পার ওপেনিং দেওয়া এখন পর্যন্ত ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি বাম্পার ওপেনিং দেওয়া সিনেমা, যার সিনেমা রেকর্ড ওপেনিং নিত, তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন। ইভেন তার ফ্লপ সিনেমার ওপেনিংও যে কোনো হিট, বড় বড় হিট হিন্দি সিনেমার থেকে কালেকশনের থেকে বেশি থাকতো, ঠিক আছে। এরা ছিল অমিতাভ বচ্চনের কেরিয়ারে এবং দীর্ঘ কয়েকটা বছর তার আশেপাশে কোনো স্টার কিন্তু জায়গা করতে পারেননি। সে তার কন্টেম্পোরারি যেসব স্টাররা হোক, আমি প্রত্যেকে রেসপেক্ট করেই বলছি, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, কেউ কিন্তু যারা তার কন্টেম্পোরারি স্টার ছিল কেউ কিন্তু অমিতাভ বচ্চনের ধারে কাছে আসতে পারেনি। তেমনি যদি আমি দেখি 1982-তে ডিসকো ড্যান্সার হিট হওয়া এবং 1985-এ পেয়ার ঝুঁকতে নিয়ে ব্লকবাস্টারের পরে মিঠুন চক্রবর্তী কিন্তু ওভারনাইট সেন্সেশন হয়ে যায়। হ্যাঁ, অমিতাভ বচ্চনের মতো কখনোই আমি বলবো না যে অমিতাভ বচ্চনের মতো তার সিনেমা বাম্পার ওপেনিং, রেকর্ড বাম্পার ওপেনিং মতো না। অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তীর সিনেমাতে একটা পার্থক্য ছিল। অমিতাভ বচ্চন বিগ ব্যানারের সিনেমা করতো, তার সিনেমা বড় বড় প্রোডাকশন হাউসের সিনেমা থাকতো, ঠিক আছে। মিঠুন চক্রবর্তী কিন্তু কোনোদিন বিগ ব্যানারের সাপোর্ট পায়নি, এই একটা জায়গায় তাদের মধ্যে ডিফারেন্স ছিল। কোনো দিন বড় ডিরেক্টর, বড় প্রোডাকশন হাউস, বড় ব্যানারের সাপোর্ট মিঠুন চক্রবর্তী পাননি, কিন্তু তা সত্ত্বেও স্মল বাজেটের সিনেমা দিয়ে তিনি কিন্তু হিউজ পপুলারিটি গেইন করেছেন। তার একটা বড় উদাহরণ হচ্ছে পেয়ার ঝুঁকতে নেই, যে সিনেমাটা 1985-এর সব থেকে বেশি প্রফিটেবল সিনেমা ছিল, বা ডিসকো ড্যান্সার যেটা 1982-এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের দিক থেকে সব থেকে বেশি প্রফিটেবল সিনেমা ছিল এবং ফার্স্ট ইন্ডিয়ান সিনেমা যেটা 100 crore বক্স অফিস কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড,
বা 1979-এর সুরক্ষা। মিঠুন চক্রবর্তীর পুরো কেরিয়ার যদি দেখেন, তিনি কখনোই যে মানে শুধু বিশাল বড় বাজেটের সিনেমা করেছেন এমন কিন্তু হয়নি, ঠিক আছে। তিনি বড় বাজেট এবং লো বাজেটের মধ্যে একটা সমান্তরাল বজায় রেখে গেছেন, ঠিক আছে, সমান্তরালতা বজায় রেখে গেছেন। এবং সেই জন্যই মিঠুন চক্রবর্তীর টায়ার 2 টায়ার 3 সিটিজে, মানে ইউপি, বিহার, এমপি, গুজরাট, রাজস্থান, এইসব জায়গার মফস্বল গ্রামে আজও মিঠুন চক্রবর্তীর একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে, ঠিক আছে। যেমন ধরুন যারা এই কলকারখানায় কাজ করে, বা যারা রিক্সা পুলার, বা যারা বিভিন্ন মানে আমি বলছি যারা খেটে খাওয়া মানুষদের, এদের মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা হিউজ ফ্যান ফলোয়িং কিন্তু এখনও আছে। এটা আপনি দেখতে পাবেন যদি ইউটিউব করেন, দেখবেন 70s বা 80s কোনো স্টারের সেইরকম ফ্যান ফলোয়িং নেই, যারা এখনও মিঠুন চক্রবর্তীর মতো স্টাইল করে অনেকে ভিডিও দেয়। এটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সেন্সেশন ছিল। আর অমিতাভ বচ্চনের তো বললামই রেকর্ড ওপেনিং দেয়া। ঠিক সেমভাবে আমি যদি বলি, যখন 90s আসলো, আস্তে আস্তে যখন 70s এবং 80s যেসব নায়করা ছিল, অ্যাকশন যুগটা আস্তে আস্তে শেষ হচ্ছে এবং রোম্যান্টিক যুগ শুরু হচ্ছে, নতুন নায়করা আসছে, সেই সময় কিন্তু এই দুজনই কিন্তু নিজেকে ভালোভাবে পাল্টায়, খুব দারুণভাবে নিজেকে চেঞ্জ করে। অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন তো এই 90s শুরুর দিকে পলিটিক্স থেকে আবার প্রত্যাবর্তন করেন, এবং তিনি এই সময় যে নতুন জিনিসটা শুরু করেন, তিনি এক নম্বর তো নিজের প্রোডাকশন হাউস খোলেন, ABCPL কর্পোরেশন, এবং তার সাথে সাথে তিনি মেন স্ট্রিম হিরো থেকে সরে গিয়ে আস্তে আস্তে এবার পার্শ্ব চরিত্র অভিনয় করতে থাকেন। এবং এইখানে কিন্তু অমিতাভ বচ্চন একটা হিউজ সাকসেস পায়। তার একটা বড় উদাহরণ হচ্ছে মহাব্বতে, তার একটা বড় উদাহরণ হচ্ছে কভি খুশি কভি গম, পরের দিকে বান্টি আর বাবলি, এরকম বহু সিনেমা অমিতাভ বচ্চন পার্শ্ব চরিত্র অভিনয় করেছে এবং কামাল করেছে। এবং মানে তার পার্শ্ব চরিত্রে করা অভিনয়গুলো কিন্তু তার সিনেমার যে মানে মেন যারা লিড ছিল তাদের ওপর ভারী পড়তো, ঠিক আছে। সেই জন্য দেখবেন কভি খুশি কভি গম বা মোহব্বতের মতো সিনেমাতে কিন্তু অমিতাভ বচ্চন মেন পোস্টারে স্থান পেয়েছে, ঠিক আছে, পার্শ্ব চরিত্র অভিনয় করা সত্ত্বেও। অপরদিকে মিঠুন চক্রবর্তীর কথা যদি বলি, মিঠুন চক্রবর্তী যখন আস্তে আস্তে দেখলেন যে 90s নতুন হিরোদের সময় তাদের সঙ্গে টিকে ওঠাটা একটু শক্ত হয়ে যাচ্ছে, তখন তিনি কিন্তু নিজের পুরো পরিবারকে নিয়ে উটিতে শিফট হয়ে গেলেন। এবং সেখানে তিনি মাত্র উটি বেসড সিনেমাই করতে শুরু করলেন, যেখানে লো বাজেটে কম দিনে মানে একটা হিউজ নাম্বার অফ সিনেমা তৈরি হতে থাকলো। এবং যে সিনেমার মেন টার্গেটেড অডিয়েন্স ছিল নর্থ ইন্ডিয়ার টায়ার 2 টায়ার 3 সিটিস। এবং এই জন্যই আমি যেটা বললাম একটু আগে, যে মিঠুন চক্রবর্তী একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে এই টায়ার 2 টায়ার 3 সিটিসে, তার একটা বড় কারণ হচ্ছে এই যে এই 90s দশক, যেখানে মিঠুন চক্রবর্তী কিন্তু এই স্মল বাজেট সিনেমাগুলো, যেটাকে বলিউড হয়তো আমরা বলি যে বিগ রেট সিনেমা, বাট এই সিনেমাগুলোর জন্য মিঠুন চক্রবর্তী কিন্তু এত হিউজ পপুলার নর্থ বেল্টে, আজকেও তার এত পপুলার বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এমপি, এইসব জায়গায় তার এত হিউজ ফ্যান ফলোয়িং। এরপরে যে জিনিসটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে টেলিভিশন। 90s শেষ দিকে এবং 2000 গোড়ার দিক থেকে টেলিভিশন ইন্ট্রোডিউস হওয়ার পর থেকেই বিভিন্ন টেলিভিশন রিয়েলিটি শো এইসব কিন্তু ইন্ট্রোডিউস হতে থাকে। এবং এই দুজন সুপারস্টার কিন্তু টেলিভিশনে প্রথম, এই দুজন সুপারস্টারই যারা একদম মেন স্ট্রিম এত বড় কমার্শিয়াল সুপারস্টার ছিল, তারা মেন স্ট্রিম সিনেমা থেকে সরে গিয়ে এই টেলিভিশন এন্ট্রি করে। এবং অমিতাভ বচ্চনের KBC, যেটা 2000 সালে শুরু হয়, 2001-এ প্রবাবলি শুরু হয়েছিল, সেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শো KBC, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট শো KBCকে আমরা বলতে পারি। তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে KBC, ঠিক আছে। এবং অমিতাভ বচ্চন যখন তার একটা সময় গেছিলো লেট 90s দিকে, যার তখন সব তিনি আয়কর দিতে পারছিলেন না, তাকে দেউলিয়া ঘোষিত করা হয়েছে, সেই সময় কিন্তু তিনি এই জিনিসটা শুরু করেন, ঠিক আছে, অমিতাভ বচ্চন। এবং এটাতে হিউজ তিনি সাকসেস পান। এবং এই KBCর জন্যই তিনি কিন্তু মানে এই যে আরবানসের মানুষের ঘরে ঘরে পৌঁছে যান। উল্টো দিকে তেমনি সেম মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে 2007 সালে মিঠুন দ্য DIDর মাধ্যমে টেলিভিশন এন্ট্রি করেন। এবং DID ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট ডান্স রিয়েলিটি শো। এবং এই DID আপনার একটা রেকর্ড আছে, যার জন্য এটার নাম লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের DIDর নাম আছে। আমি রেকর্ডটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কী ছিল। এবং DID এখন পর্যন্ত ইন্ডিয়ার সবথেকে দীর্ঘদিন চলা ড্যান্স রিয়েলিটি শো। এবং এটা শুধু পরবর্তীকালে এটা বাংলায় আসে, বাংলা ড্যান্স নামে, না আগে বাংলায় আগে বাংলায় হয়েছিল, তারপরে এটা হিন্দিতে আসে DID নামে, ঠিক আছে। এবং তারপরে সাউথের বিভিন্ন জায়গায় এই শোটাকে অ্যাডাপ্ট করা হয়। ইভেন এই শোটা এতটা হিউজ পপুলার হয় যে পরবর্তীকালে নর্থ আমেরিকা এবং USA-তে এই সিনেমাটার এই শোটার জন্য কিন্তু অডিশন হয়, ঠিক আছে। এবং সেই অডিশনে যারা পাস করে তাদের কিন্তু এনে ইন্ডিয়াতে পারফর্মও করানো হয়।
ডিআইডি এতটা পপুলার হয়ে যায়। এবং মিঠুন চক্রবর্তী একটা দীর্ঘ সময় 2007 থেকে প্রবাবলি 2019 পর্যন্ত ডিআইডির সঙ্গে যুক্ত ছিলেন গ্র্যান্ড মাস্টার হিসাবে, এবং তারপরে এখনও তিনি ডিআইডির বিভিন্ন শোতে ফাইনালে তাকে জাজ করে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তো এই দুজনেরই কিন্তু টেলিভিশন জগৎটাও কিন্তু দারুণভাবে তারা সাকসেসফুলি কাজ করেছে। দুজনেই নিজের কেরিয়ারে কমার্শিয়াল হিরো থাকা সত্ত্বেও কিন্তু ভিলেন মানে সিনেমার নেগেটিভ রোলেও কিন্তু অভিনয় করেছে। মিঠুন চক্রবর্তী জাল্লাদ, আপনার জাহেরিলা, ইলান, চিঙ্গারি, ওএমজি, ও মাই গড ইত্যাদি বহু সিনেমায় কিন্তু ভিলেন অভিনয় করেছে। অপরদিকে অমিতাভ বচ্চন সরকার রাজ এরকম বহু সিনেমায় কিন্তু ভিলেন অভিনয় করেছে, বা রাম গোপাল বর্মা কি আগ, এরকম বহু সিনেমায় কিন্তু তিনিও ভিলেন অভিনয় করেছেন। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমার এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও দুজনে কিন্তু 8 ঘরানার ফিল্মে কিন্তু দারুণভাবে সাকসেসফুল। অমিতাভ বচ্চন এখন পর্যন্ত মোহনলালের সাথে সবথেকে বেশি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। এছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তো তিনি পেয়েছেন, বহু দেশ বিদেশে প্রচুর অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, বহু ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমাতে তিনি কাজ করেছেন কিন্তু অমিতাভ বচ্চন। তার উদাহরণ হচ্ছে পা, ব্ল্যাক, এরকম প্রচুর সিনেমা আছে, সব সিনেমার নাম আমার মনে পড়ছে না, অগ্নিপথ আছে, ভুবন সোম আছে, ওইদিকে বহু সিনেমা আছে তার। এই রিসেন্টলি যে তিনি সিনেমাগুলো করলেন, যে এই উঁচাই বলে একটা সিনেমা করলেন, তার আগে অনেকগুলো সিনেমা করেছেন মাঝখানে, 3 বলে একটা সিনেমা করেছিলেন, পিঙ্ক বলে একটা সিনেমা করেছিলেন, ঠিক আছে। তেমনি মিঠুন চক্রবর্তী একমাত্র ইন্ডিয়ান সুপারস্টার যার সবথেকে বেশি সিনেমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হওয়া, একমাত্র ইন্ডিয়ান সুপারস্টার যিনি তার প্রথম সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, একমাত্র ইন্ডিয়ান সুপারস্টার যিনি 2টো ল্যাঙ্গুয়েজে বেস্ট অ্যাক্টরের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা হচ্ছে তাহাদের কথার জন্য বাংলায় এবং স্বামী বিবেকানন্দের জন্য হিন্দিতে, এবং 2টো ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, এবং একমাত্র সুপারস্টার যার একটা সিনেমা সবথেকে বেশি ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হওয়া, যেটা হচ্ছে জোর লাগাকে হাইয়া, যেটা প্রায় 6টা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছিল এই সিনেমাটা। তো দুজনেই কিন্তু এই কমার্শিয়াল জোনের বাইরে এই 8 ঘরানার সিনেমাতে এত হিউজভাবে সাকসেসফুল। এই প্যান ইন্ডিয়া লেভেলের সুপারস্টার হিসাবে মিঠুন এবং অমিতাভ বাদে কোনো সুপারস্টার যে মানে আপনি কী বলবো 8 ঘরানায় এতটা সাকসেসফুল আছে বলে আমার মনে হয় অন্য কোনো সুপারস্টার। এবং আজকে যে লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলো, যেটা আমার মনে হয় মেন পয়েন্ট, যে কেন দাদা সাহেব ফালকে ধর্মেন্দ্র বা জিতেন্দ্রের আগে মিঠুন এবং অমিতাভকে দেওয়া উচিত। কারণ দেখুন, ধর্মেন্দ্র এবং জিতেন্দ্র অবশ্যই হিউজ সুপারস্টার, আই রেসপেক্ট দেম ভেরি মাচ। আর ধরমপাজির আমি বললাম, ধরমপাজির আমি খুব বড় ফ্যান, তার কমিক টাইমিং এবং তার যে হিম্যান ইমেজ, এটার আমি খুব বড় ফ্যান। বাট একটা জিনিস মনে রাখতে হবে, অমিতাভ যখন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেন, এই যে আজকে অ্যাংরি ইয়াংম্যান ইমেজ, এই যে আজকে যে ইমেজটাকে ধরে বেশিরভাগ সিনেমা তৈরি হচ্ছে, আজকে যে ইমেজটাকে ধরে সালার, কেজিএফ বা পুষ্পার মতো সিনেমা তৈরি হচ্ছে, এই যে অ্যাংরি ইয়াংম্যান ইমেজ, এই ইমেজটা কিন্তু এই ট্রেন্ডটা শুরু করেছেন কিন্তু অমিতাভ বচ্চন। তার আগে কিন্তু অ্যাকশন সিনেমা হতো, ধর্মেন্দ্র, জিতেন্দ্ররা প্রত্যেকে অ্যাকশন সিনেমা করেছেন, সুনীল দত্ত, এরা প্রত্যেকে অ্যাকশন সিনেমা করেছেন, কিন্তু কেউ কোনো এই নতুন ট্রেন্ড কেউ কিন্তু শুরু করতে পারেনি, যে একটা আলাদা ট্রেন্ড, যে দাঁড়িয়ে যাওয়া মানে হ্যাঁ দর্শক সিটি মারবে, দর্শক ফিল করতে পারবে যে এ মারছে মানে এ আছে মানে আমাদের মানে ওই যে একটা বলে না যে হ্যাঁ ফিল করতে পারছি, এ যখন কোনো মানে দুশ্মনকে মারছে তো আমরাও মারছি মনে হচ্ছে। এই জিনিসটা কিন্তু অমিতাভ বচ্চনের থেকে বেটার কেউ করতে পারেনি, এবং পরবর্তীকালে এইটাকে ভাঙিয়ে সবাই করেছে। মানে অমিতাভ অনেকেই ভালো করেছে, মিঠুন চক্রবর্তী, সানাদাত, এরাও অ্যাংরি ইয়াংম্যান ইমেজে ভালো পারফর্ম করেছে, বাট অমিতাভ বচ্চন যে লিগটায় গিয়েছিল সেই লিগটাতে কেউ কিন্তু টাচ করতে পারেনি। তেমনি সেম মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে তার যে কন্টেম্পোরারি স্টারেরা ছিল, গোবিন্দা, চাঙ্কি পান্ডে, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, এরা প্রত্যেকেই ভালো, আমি প্রত্যেকের সিনেমা দেখি, পছন্দ করি, কিন্তু এই সেম কেউ কিন্তু আলাদাভাবে কোনো ট্রেন্ড কখনো সেট করতে পারেনি। কিন্তু মিঠুন চক্রবর্তী ওই যে ট্রেন্ড, দেশি আর ওয়েস্টার্ন এই ডান্স মিশিয়ে যে ডিস্কো ডান্সের ট্রেন্ড, পরবর্তীকালে এই ডিস্কো ট্রেন্ডের ওপর অসংখ্য সিনেমা হয়েছে, প্রভুদেবা, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, ঋত্বিক রোশন, প্রচুর লোকে এই ট্রেন্ড ফলো করেছে। ইন্ডাস্ট্রিতে ফার্স্ট অ্যাকশন সুপারস্টার যিনি মার্শাল আর্ট শুরু করেছেন, পরবর্তীকালে এই মার্শাল আর্ট ইন্ডাস্ট্রিতে হিউজভাবে পপুলার হয়েছে, ঠিক আছে। এই যে ট্রেন্ড শুরু করা, যে দেশি আর ওয়েস্টার্নের মিক্সচার করে এই ডিস্কো ডান্স যে ট্রেন্ড শুরু করা, যেটা ভারতে হিউজভাবে পপুলার হয়েছে, এই ট্রেন্ড কিন্তু বাকিরা কেউ শুরু করতে পারেনি, সেটা মিঠুন চক্রবর্তী শুরু করেছেন। তো এই জন্য আমার মনে হয় যে এনাদের দাদা সাহেব ফালকে পাওয়াটা অনেক আগে দরকার ছিল, এবং এই জন্য ধর্মেন্দ্র বা অনেকে যে প্রশ্ন করে ধর্মেন্দ্র জিতেন্দ্র কেন অমিতাভ বা মিঠুন পেতে পারে, তো এইটা হচ্ছে এইগুলো হচ্ছে তাদের উত্তর, যে তাদের কেরিয়ার যদি আপনারা পুরো দেখেন, এরকম বর্ণময় কেরিয়ার বাকি কাউদের নেই, এতটা স্ট্রাগল
এবং যেসব জিনিস এদের উইক পয়েন্ট ছিল সেই সব জিনিসগুলো পরবর্তীকালে এদের প্লাস পয়েন্ট হয়েছে। এবং সর্বোপরি ট্রেন্ড সেটার, বা এদের মতো ওই যে কমার্শিয়াল আর আর্ট এই দুটো ঘরানার মধ্যে মিক্সচার বাকি কেউ করতে পারেনি কোনো ইন্ডাস্ট্রি। আর ওই লাস্ট যে মেন সর্বোপরি ট্রেন্ড সেটার, অন্য কোনো এদের কন্টেম্পোরারি স্টারেরা কিন্তু ট্রেন্ড সেটার নয়। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমার ভিডিও। আপনারা এই ব্যাপারে কী মতামত দেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।